আমরা ডব্লিউএসডি মেথডে কলামের প্রবলেম করছিলাম, কম্প্রেশন প্লাস বেন্ডিং। গত ক্লাসে এর দুটো অ্যানালিসিস প্রবলেম করা হয়েছে, আজকে আমরা একটা ডিজাইন প্রবলেম করব। এখানে যেটা ডিজাইন করতে হবে সেটা হলো ডিজাইন এ স্পাইরালি রেইনফোর্স সার্কুলার কলাম। একটা সার্কুলার কলাম ডিজাইন করতে হবে যেটা ল্যাটারাল রেইনফোর্সমেন্টটা স্পাইরাল for an allowable axial load of 300 kips and a moment of 150 feet kips with f prime c 3 ksi and fy 40 ksi for both longitudinal and spiral steel. Material property দিয়ে দেওয়া আছে কংক্রিট এবং স্টিলের। খুবই টিপিক্যাল একটা কেস, এক্সিয়াল লোড রয়েছে এবং সাইমালটেনিয়াস মোমেন্ট রয়েছে, ইউনিএক্সিয়াল মোমেন্ট। মোমেন্টটা একটা এক্সিসের অ্যাবাউটে কাজ করছে, অ্যাবাউট ওয়ান এক্সিস। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, তাহলে এখানে ডিজাইনের ক্ষেত্রে আমরা যে প্রিন্সিপাল বা স্টেপস গুলো ফলো করব সেটাও ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের যে ইকুয়েশনটা ছিল ডব্লিউএসডি মেথডে, সেই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের এই প্রিন্সিপালটাই ফলো করব। স্মল এফ এ বাই ক্যাপিটাল এফ এ প্লাস স্মল এফ বি বাই ক্যাপিটাল এফ বি লেস দেন অর ইকুয়াল টু 1। এই ক্রাইটেরিয়াটা আমরা ফলো করব এবং সেই ক্রাইটেরিয়াটা ফলো করতে গিয়ে আমাদেরকে কিছু ট্রায়াল করতে হবে। এই ডিজাইনটা হলো ট্রায়াল বেসিস। তাহলে শুরুতেই আমরা যেহেতু ডিজাইনে আমাদের দুটো ভ্যালু বের করতে হবে। একটা ভ্যালু হচ্ছে যে ডাইমেনশন, এই সার্কুলার কলামটার ডাইমেনশন অর্থাৎ ডায়ামিটার কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আর একটা হলো যে এর মধ্যে লংজিডিনাল রেইনফোর্সমেন্ট কি সাইজের এবং কি পরিমাণে দিতে হবে সেটা আমাদের বের করতে হবে এবং স্পাইরাল ডিজাইন করতে হবে। স্পাইরাল রেইনফোর্সমেন্টের ডিজাইন তোমরা অলরেডি এটা তোমাদেরকে করানো হয়েছে, যেটা কনসেন্ট্রিক লোডের জন্য করানো হয়েছিল। স্পাইরালের ডিজাইন সেম, কনসেন্ট্রিক অথবা এক্সেন্ট্রিক লোড যেটাই হোক না কেন, স্পাইরালের ডিজাইনটা সেম ডিজাইন ফলো করতে হয়। তাহলে এই প্রবলেমটা পার্শিয়ালি অলরেডি আমাদের জানা আছে। এখন বিগিনিং ফ্রম দা স্ক্র্যাচ, যে আমাদেরকে একটা সাইজ অ্যাসিউম করতে হবে, কিছু রেইনফোর্সমেন্ট অ্যাসিউম করতে হবে। তো সেই অ্যাজাম্পশনটা আমরা কিভাবে করব? তো অ্যাজাম্পশন করার ক্ষেত্রে আরসিসির একটা বেসিক নর্মস হলো যে অ্যাজাম্পশন করার ক্ষেত্রে আমরা সবসময় সহজ একটা মেথড ধরে অ্যাজিউম করব।
সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে আরসিসি এর একটা বেসিক নর্মস হলো যে আমরা ডিজাইনের জন্য যখন অ্যাসিউম করি তখন দ্য মোস্ট সিম্পলিফাইড কেস ধরে আমরা অ্যাজাম্পশনটা শুরু করব। তাহলে যদিও এখানে তোমার এক্সেন্ট্রিক লোড অর্থাৎ লোডও রয়েছে, মোমেন্টও রয়েছে, বাট বিগিনিং ফ্রম দ্য স্ক্র্যাচ আমরা শুরু করব হলো কনসেন্ট্রিক লোড ধরে, যে অ্যাজ ইফ এখানে মোমেন্ট নেই, মোমেন্টের ভ্যালু নেই এবং 300 কিউবস কনসেন্ট্রিক লোড রয়েছে, তাহলে এই কলামটার ডিজাইন কেমন হতো। যেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে কনসেন্ট্রিক লোডের ডিজাইনটা আমরা কেন শিখি। কনসেন্ট্রিক লোডের ডিজাইনটা আমরা শিখি যে আমরা যাতে কুইকলি একটা সেকশন বা রেইনফোর্সমেন্ট সম্পর্কে একটা ধারণা নিতে পারি। তাহলে সেটারই এটা একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। তাহলে এই সলিউশনের ক্ষেত্রে আমরা স্পাইরালি রেইনফোর্স সার্কুলার কলাম ফর কনসেন্ট্রিক লোড, সেটা যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা আমরা ফলো করব। যে পি এর ভ্যালু আমাদের জানা আছে, এজি আমরা এখান থেকে বের করব, এজি এখান থেকে বের করব। এফ প্রাইম সি এর ভ্যালু জানা আছে, এফ এস এর ভ্যালু জানা আছে, রো জির ভ্যালু জানা নাই। রো জির ভ্যালু যেহেতু আমাদের কোড থেকে একটা রেঞ্জ দেয়া আছে, লোয়ার এবং আপার রেঞ্জ দেয়া আছে, তো সেই রেঞ্জের ভিতরে একটা রিজনেবল ভ্যালু আমরা ধরে শুরু করব। যেমন আমি এখানে রো জি এর ভ্যালু 1.5% অ্যাসিউম করেছি। ইউ ক্যান অ্যাসিউম হোয়াট এভার ইউ লাইক। কনসেন্ট্রিক লোডের ক্ষেত্রেও যেমনটি বলেছিলাম যে 1% ধরতে পারো, 1.5, 2, 3, 2.5, হোয়াট এভার ইউ লাইক। তুমি এখানে ওই রেঞ্জের ভিতরে যে কোনো ভ্যালু এখানে ধরতে পারো। তাহলে এখানে আমরা যদি এটাকে ইকুয়েট করি, এফএস এর ভ্যালু 0.4 FY, আমরা যদি ইকুয়েট করি এই ইকুয়েশনটাকে নন ভ্যালু গুলো বসিয়ে দিলে আমরা সেখান থেকে এজি এর একটা ভ্যালু পাবো। সার্কুলার কলাম যেহেতু এজি থেকে আমরা ডায়ামিটার বের করে নিচ্ছি এবং এখানে প্রপোর্শনাল বা ইকুইভ্যালেন্ট সাইনটা এই কারণে দেয়া হয়েছে যে আমরা এখানে যে এরিয়াটা বের হচ্ছে এটা আসলে কোনো অ্যাবসোলুট নাম্বার না আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে। এটা শুধুমাত্র আমরা কোথায় থেকে শুরু করব সেটার ধারণা পাওয়ার জন্য আমরা নিচ্ছি। তো আমরা দেখলাম যে এই লোডের রেসপেক্টে যদি কলামটা কনসেন্ট্রিক্যালি লোডেড হতো তাহলে 20 ইঞ্চের মতো ডায়ামিটার ধরে কাজ করার সুযোগ আছে যদি রেইনফোর্সমেন্ট রেশিও 1.5% হয়। তো আমরা সেটা ধরে এখানে শুরু করছি। তাহলে ডায়ামিটার হলো 20 ইঞ্চ এবং তার রেসপেক্টে আবার πd²/4 করলে তোমার এজি চলে আসছে 314 ইঞ্চ স্কয়ার। সো ডিজাইন শুরু করার জন্য মোটামুটি আমরা কিছু ডেটা এখানে পেয়ে গেলাম যে ডায়ামিটার 20 ইঞ্চ এবং 1.5% রেইনফোর্সমেন্ট ধরে আমরা প্রসিড করব সামনে থেকে। কাজেই ফার্স্ট যে ট্রায়াল, সেই ফার্স্ট ট্রায়ালের জন্য আমাদের ডায়ামিটার হলো 20 ইঞ্চ, এজি এর ভ্যালু হলো 314 ইঞ্চ স্কয়ার, এএস তাহলে রো জি এর ভ্যালু একটা আমরা অ্যাসিউম করে ডায়ামিটারটা পেয়েছি, সেই রো জি কে যদি আমরা এএস এ কনভার্ট করি, স্টিল এরিয়াতে কনভার্ট করলে 4.71 ইঞ্চ স্কয়ার আমরা পাচ্ছি। তাহলে 4.74 ইঞ্চ স্কয়ার, 4.71 ইঞ্চ স্কয়ার, এবং এটাকে তোমার ফার্নিশ করতে হবে। তুমি যখন ফার্নিশ করবা তাহলে স্পাইরাল কলাম যেহেতু তোমাকে মিনিমাম 6টা বার দিতে হবে, তাহলে এর কাছাকাছি এরিয়ার জন্য 6টা 25 মিলিমিটার লংজিটুডিনাল বার তোমাকে প্রোভাইড করতে হয়। সো দ্য রিভাইসড এরিয়া বিকামস 4.74 ইঞ্চ স্কয়ার। তাহলে আমরা আমাদের ফার্স্ট ট্রায়ালে আমরা যেটা পেলাম ডায়ামিটার 20 ইঞ্চ, যেটার করেসপন্ডিং গ্রস এরিয়া হলো 314 ইঞ্চ স্কয়ার, 6টা 25 মিলিমিটার 25 মিলিমিটার লংজিটুডিনাল বার্স, করেসপন্ডিং স্টিল এরিয়া 4.74 ইঞ্চ স্কয়ার। তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট ট্রায়াল। কারো কোনো কোশ্চেন আছে কিনা?
ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন কম্প্রেশন প্লাস বেন্ডিং যখন থাকবে, আমি তোমাদের যেটা প্রসিডিউর বা প্রিন্সিপাল বলেছি যে কম্প্রেশন প্লাস বেন্ডিং এর ক্ষেত্রে আমরা এখানে কম্প্রেশন গভর্নস এই ফর্মুলাটা ইউজ করে এই ট্রায়ালটা করব ডিজাইনের ক্ষেত্রে। এই আর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কম্প্রেশন হলে কম্প্রেশন, টেনশন হলে টেনশন, দুটো ফর্মুলা ইউজ করেছি, বাট পার্টিকুলারলি ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ধরে প্রসিড করব, এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তাহলে এফ এ স্মল এফ এ বাই ক্যাপিটাল এফ এ প্লাস স্মল এফ বি বাই ক্যাপিটাল এফ বি লেস দেন অর ইকুয়াল টু 1। তাহলে এই ইকুয়েশনটা আমাদের যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ট্রায়াল করতে হবে ডিজাইন কনফার্মেশনের জন্য। তাহলে ফার্স্ট যে ভ্যালুগুলো আমরা পেলাম ফার্স্ট ট্রায়ালে, সেটা আমরা বসিয়ে দেখি যে আমরা আমাদের অবস্থান কোথায়। তো এফ এ ইকুয়াল টু আমরা জানি এটা হলো পি বাই এজি, স্মল এফ বি মানে হলো এম বাই এস ইউ টি, ক্যাপিটাল এফ এ আমরা গত ক্লাসে দেখেছি এটা এম্পিরিক্যাল একটা ইকুয়েশন 0.34 এফ প্রাইম সি মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এম রো জি, এম ইকুয়াল টু হলো এফ ওয়াই বাই 0.85 এফ প্রাইম সি আর রো জি এএস বাই এজি। তাহলে এই ইকুয়েশন গুলো যদি আমরা বসাই 0.34 এফ প্রাইম সি এর ভ্যালু 3, 1, এম এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে আসছে 15.7, রো জি এর ভ্যালু 0.015। তাহলে এফ এর ক্যাপিটাল এফ এর একটা ভ্যালু আমরা পেলাম। ক্যাপিটাল এফ বি ফর্মুলা ইউজ করে 0.45 এফ প্রাইম সি হলো 3, so it becomes 1.35 ksi। এটা সার্কুলার সেকশন। সার্কুলার সেকশনের জন্য সেকশন মডুলাস এর ফর্মুলা SUT ইকুয়াল টু 1 বাই সি পাই ডি টু দি পাওয়ার 4/64 2n - 1 as বাই 8 gt স্কয়ার। তাহলে সিটা হলো এখানে নিউট্রাল এক্সিস থেকে টেনশন বা কম্প্রেশন ফাইবারের ডিসটেন্স, ডায়ামিটার যদি 20 হয় তাহলে সি এর ভ্যালু হলো 10, ডি টু দি পাওয়ার 4 ডি এর ভ্যালু 20, এন হলো মডুলার রেশিও ইএস বাই ইসি, ক্যালকুলেট করলে 9 আসবে, এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়নি। এন ইএস বাই ইসি, এ জি এর ভ্যালু আমরা ফার্স্ট ট্রায়ালের জন্য আমাদের ছিল 4.74, আর জিটিটা এখানে কিছু তোমার এখানে কিছু নমেনক্লেচার আছে, যেমন এই ডিটা হলো আউটার মোস্ট অর্থাৎ গ্রস ডায়ামিটারটা হলো ডি। এরপরে একটু ভিতরে যদি আমরা আসি, ক্লিয়ার কাভার বাদ দিই দুই পাশ থেকে, তাহলে যে ডায়ামিটারটা পাওয়া যাবে এটা হচ্ছে ডায়া অফ দা কোর ডিসি। তাহলে ইন জেনারেল কলামের ক্ষেত্রে unless otherwise specified for any special cases, কলামের ক্ষেত্রে ক্লিয়ার কাভার হলো 1.5 ইঞ্চ মিনিমাম। তাহলে দুই পাশ থেকে 1.5 অর্থাৎ 3 ইঞ্চ মাইনাস করলে ডিসি এর ভ্যালুটা পাওয়া যাবে। সো ডিসি ইকুয়াল টু ডি মাইনাস 3 ইঞ্চ। আর জিটিটা হলো এই সার্কুলার কলামের ভিতরে যে লংজিটিউডিনাল রেইনফোর্সমেন্ট গুলো রয়েছে, সেই লংজিটিউডিনাল রেইনফোর্সমেন্ট অন দা সেম ডায়ামিটারের উপরে দুটা লংজিটিউডিনাল বার যদি আমরা অ্যাসিউম করি, তাহলে সেই লংজিটিউডিনাল বারের সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স, এটা হলো জিটি। তাহলে ইন জেনারেল এটা তুমি ক্যালকুলেট করতে পারো। আমরা যেহেতু এখনো আসলে স্পাইরালের সাইজ জানি না, বা এই বারগুলো যেটা ধরেছি সেটা আমরা একটা অ্যাসিউম করেছি 25 মিলিমিটার, বাট স্পাইরালের সাইজটা এখনো জানা নাই। এই কারণে জিটিটার একটা তোমার গ্রস ক্যালকুলেশন আছে ডিসি এর মতো, যে জিটি ইকুয়াল টু ডি মাইনাস 5 ইঞ্চ। এটা মোরলেস কাছাকাছি আসে আর কি।
কিছু 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 ক্ষেত্রে এর থেকে একটু বেশি আসে, কিছু কিছু ক্ষেত্রে এর থেকে একটু কম আসে। তো সেটাই আমরা ইউজ করেছি। স্ল্যাবের ক্ষেত্রেও তোমরা জানো যে স্ল্যাবের ক্ষেত্রেও যখন আমরা ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করি, ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করার সময় একটা ফেনোমেনা হলো টোটাল থিকনেস মাইনাস ক্লিয়ার কভার মাইনাস হাফ অফ দ্য বার ডায়ামিটার, এটা হলো অ্যাকচুয়াল ক্যালকুলেশন। আর গ্রস ক্যালকুলেশন সেটা হলো টোটাল থিকনেস মাইনাস 1 ইঞ্চ। তাহলে ওই যে যেটা অ্যাকুরেট ক্যালকুলেশন সেটা এই গ্রস ক্যালকুলেশনের মোর অর লেস কাছাকাছি। একইভাবে জিটি এর ক্ষেত্রেও আমরা d-5, d ছিল 20, সো 20 minus 5 is 15। তো সেখান থেকে আমরা সেকশন মডুলাসের একটা ভ্যালু পেলাম 1012 ইঞ্চ স্কয়ার। তাহলে এই ইকুয়েশনে আমরা এখন চেক করে দেখি আমাদের অবস্থান কোথায়। তাহলে P এর ভ্যালু হলো 300 given, AG এর ভ্যালু ফার্স্ট ট্রায়াল 314, F capital FA we have calculated 1.26 JSI, M is given in the problem 150 feet cubes, SUT we have calculated 1012, capital FB we have calculated 1.35। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখছি যে এটা আসছে 2.08। স্যাটিসফ্যাক্টরি হতে গেলে এটাকে অবশ্যই 1 অথবা তার থেকে কম হতে হবে। সো আমাদের ফার্স্ট ট্রায়ালে যে ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করেছি those are not satisfactory, we have to go for a second trial। তাহলে সেকেন্ড ট্রায়ালে যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস আমাদের বোঝা দরকার যে কোন ভ্যালুগুলোতে অ্যাডজাস্টমেন্ট করলে আমরা লিমিটের ভিতরে চলে আসতে পারবো। আমরা ইকুয়েশনটার দিকে মূল ইকুয়েশনটার দিকে তাকাই, মূল ইকুয়েশনটার দিকে তাকাই এবং আমরা চিন্তা করি যে কোন জায়গাগুলোতে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। যেমন মূল ইকুয়েশনের ভিতরে পি এবং এম এর ভ্যালু তোমার গিভেন, এটা তোমার চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তুমি এফ প্রাইম সি এফ ওয়াই ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ করতে পারো, বাট ওয়ান্স দোজ আর গিভেন ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট। তাহলে ম্যাটেরিয়াল প্রপার্টি এফ প্রাইম সি এফ ওয়াই এই ভ্যালু তোমার চেঞ্জ করার সুযোগ নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে আমাদের ভ্যালুটা বেশি এসেছে, 1 এর থেকে বেশি এসেছে, আমাদের এই ভ্যালুটাকে কমাতে হবে। তাহলে ভ্যালুটাকে যদি কমাতে হয় তাহলে কমাতে হলে আমরা কি করতে পারি বলো? শাহরিয়ার মালিক বলো, শাহরিয়ার মালিক। এজির ভ্যালু বাড়াতে পারি স্যার, গ্রস এরিয়ার ভ্যালু। গ্রস এরিয়ার ভ্যালু বাড়াতে পারি, হ্যাঁ এটা একটা অপশন, গ্রস এরিয়ার ভ্যালু বাড়াতে পারি। আর গ্রস এরিয়ার ভ্যালু বাড়ালে স্যার সেকশন মডুলাসও বেড়ে যাবে। সেকশন মডুলাসও বেড়ে যাবে। তো সেকশন মডুলাসের ইকুয়েশনটা যদি আমরা একটু দেখি, এখানে প্রত্যেকটা ইকুয়েশনে যদি একটু একটু করে দেখি, যেমন এই এফ এখানে, তাহলে আমাদের নিউমেরেটর যেটা আছে নিউমেরেটরটা কনস্ট্যান্ট, নিউমেরেটরটা আমাদের এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, এখানে আমাদের বাড়ানোর সুযোগ নাই। ডিনোমিনেটর যেগুলো আছে ডিনোমিনেটর গুলো আমাদের বাড়াতে হবে। তাহলে ডিনোমিনেটর বাড়ানোর ক্ষেত্রে একটা বাড়ানো হলো আমরা এজি বাড়াতে পারি, এজি ডিনোমিনেটর হিসেবে বাড়াতে পারি। আচ্ছা, আর একটা আছে ক্যাপিটাল এফ এ। তাহলে ক্যাপিটাল এফ এর ইকুয়েশনের ভিতরে কি কি আছে দেখো, এফ প্রাইম সি আমাদের বাড়ানোর সুযোগ নাই। আমরা যদি রো জি এর ভ্যালু বাড়াই, রো জি রেইনফোর্সমেন্ট রেশিও, তাহলেও ক্যাপিটাল এফ এর ভ্যালু বেড়ে যাবে। তাহলে ক্যাপিটাল এফ এর ভ্যালু বেড়ে গেলে আবার তোমার এখানে ডিনোমিনেটর বেড়ে যাবে, কাজে এই ভ্যালুটা ছোট হয়ে আসবে। ক্যাপিটাল এফ বি এটা কনস্ট্যান্ট 0.45 এফ প্রাইম সি, এটা আমাদের বাড়ানোর সুযোগ নাই। এসইউটি এর ইকুয়েশন যদি আমরা দেখি, তাহলে এসইউটি তে ইট ডিপেন্ডস অন দা ডায়ামিটার, ইট ডিপেন্ডস অন দা স্টিল এরিয়া। কাজে আমরা যদি ডায়ামিটার বাড়াই অথবা স্টিল এরিয়া বাড়াই অথবা দুটোই বাড়াই, তাহলেও সেকশন মডুলাস বেড়ে যাবে। তার মানে হলো আমাদের হাত দেওয়ার জায়গা হচ্ছে
এর ডায়ামিটার বা গ্রস এরিয়া, এর রেইনফোর্সমেন্ট সাইজ বা রেইনফোর্সমেন্ট এরিয়া, এই দুটো জায়গায় আমাদেরকে বাড়াতে হবে। এই দুটো জায়গা বাড়ালে আমাদের এই ভ্যালুটা এখন বেশি আসে, 1 এর থেকে বেশি আসে, সেটা কমে আসবে। এটা বোঝা গেছে সবার যে আমরা কোন এই সেকেন্ড বা থার্ড বা ফোর্থ মানে পরবর্তী ট্রায়াল গুলোতে কি কাজ করব? জি স্যার। বুঝতে অসুবিধা আছে? ওকে স্যার, এই নট স্যাটিসফ্যাক্টরি মিনিংটা কি? আরাফাত, আন্ডার ইনফোর্স আন্ডার ডিজাইন বা এরকম টাইপের নট স্যাটিসফ্যাক্টরি, ওয়ানের থেকে বেশি হলে আর কি স্যার? হ্যাঁ আরাফাত আর একটু জোরে বলো, এটা- এটা শুনতে পাচ্ছি না। স্যার, ওয়ানের থেকে বেশি হলো, এটার স্যার মিনিংটা কি স্যার? মানে আন্ডার ডিজাইন বা এই টাইপের? হ্যাঁ, ওই যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটার কথা খেয়াল করো। ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামে 3টা পয়েন্ট আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম। একটা পয়েন্ট ছিল ডিরেক্টলি অন দা লাইন, একটা পয়েন্ট ছিল বাউন্ডারি লাইনের ভিতরে, আর একটা পয়েন্ট ছিল বাউন্ডারি লাইনের বাইরে। তাহলে বাউন্ডারি লাইনের উপরে বা ভিতরে মানে হচ্ছে এটা 1 অথবা 1 এর থেকে ছোট আছে ভ্যালুটা, আর 1 এর থেকে বড় হয়ে যাওয়া মানে হচ্ছে এটা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের বাউন্ডারি লাইনের বাইরে। তাহলে বাউন্ডারি লাইনের বাইরে যদি যায় তার মানে হলো কলামটা আন্ডার রেইনফোর্সড এবং আনএক্সেপ্টেবল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট ট্রায়াল যাই। সো লেটস গো ফর অ্যানাদার ট্রায়াল উইথ আমরা ডায়ামিটার বাড়ালাম, কিছু রেইনফোর্সমেন্ট সেম রাখলাম। এটা হলো বেটার প্র্যাকটিস যে আমরা, কারণ আমাদেরকে একই সাথে এটা 1 এর যত ক্লোজ এটা থাকবে, 1 এর থেকে ছোট বাট 1 এর যত ক্লোজ থাকবে তোমার ডিজাইনটা তত অপটিমাইজ, তত তোমার সেফটির ক্ষেত্রেও সেফটিও এনশিওর করছে, ইকোনমিও এনশিওর করছে। আর 1 এর থেকে যদি এক্সেসিভলি ছোট হয়ে যায় তোমার ডিজাইন সেফ বাট দ্য ডিজাইন ইজ আনইকোনমিক। এই কারণে ট্রায়াল করার ক্ষেত্রে আমরা ট্রায়াল এর স্টেপ গুলোকে ধীরে ধীরে বাড়াবো আর কি। তো যেমন এখানে তোমার রেইনফোর্সমেন্টটাকে আমরা ঠিক রেখেছি, ডায়ামিটারটাকে আমরা বাড়িয়েছি, তাহলে সেটা দিয়ে আমরা আবার একই রকম ট্রায়াল করব, সেম প্রসিডিউর ফলো করতে হবে আবার। তো এটা তো তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, আমি একটু টেবুলার ফর্মে দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথম যে ট্রায়ালটা ছিল, ট্রায়াল নাম্বার 1, সেখানে ডায়ামিটার ছিল 20, ওই ভ্যালুগুলোই টেবুলার ফর্মে নিয়ে এসেছি। এজি এর ভ্যালু 314, 6টা 25 মিলি বার দিয়েছিলাম। স্টিল এরিয়া, করেসপন্ডিং স্টিল এরিয়া হলো 4.74 ইঞ্চ স্কয়ার, করেসপন্ডিং রেশিও 0.15, সেকশন মডুলাস FA by FA, FB by FB 2.08, satisfactory? No. সেকেন্ড ট্রায়ালে আমরা যাচ্ছি, ডায়ামিটার আমরা বাড়ালাম 20 থেকে 24 করলাম, এজি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, রেইনফোর্সমেন্ট যা ছিল সেটাই আমরা রেখেছি, রেইনফোর্সমেন্ট এরিয়া সেম আগেরটাই থাকলো, রো জি এর ভ্যালু কমে গেল, কারণ হলো যে এএস ঠিক আছে আগেরটাই, এজি এর ভ্যালু বেড়েছে, সো তোমার রো জি এর ভ্যালু কমে গেছে। এখন এখানে লক্ষ্য রাখতে হবে যে কমে গিয়ে এটা যেন লোয়ার লিমিটের থেকেও কমে না যায়, অর্থাৎ 1% এর থেকেও কম না হয়, তাহলে কিন্তু কোডের ভায়োলেশন হয়ে গেল। অথবা তুমি রেইনফোর্সমেন্ট এমন পরিমাণ বাড়ালে যে এটা 8% কে এক্সিড করে গেল, বা লিটারালি 4% কে এক্সিড করে গেল, তার মানেও তোমার কোডের ভায়োলেশন হবে 8% এক্সিড করলে, আর 4% এক্সিড করলে এটা হবে তোমার মানে ইমপ্র্যাকটিক্যাল,
ইমপ্র্যাকটিক্যাল হবে 4% এক্সিড করলে। কাজে এখানে তোমার লিমিটটার দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমাদের এজি চেঞ্জ হয়েছে, এএস ঠিক আছে, এসইউটি এর ভ্যালু আবার আমরা ক্যালকুলেশন করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এফ এ বাই এফ ক্যাপিটাল এফ এ প্লাস এফ বি বাই ক্যাপিটাল এফ বি আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে ভ্যালু পাওয়া যাবে 1.37। কাছাকাছি, এটা কাছাকাছি আসতেছে, ধীরে ধীরে কমে আসতেছে, বাট স্টিল ইট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, যেহেতু 1 এর থেকে এটা বড় আছে। আমাদেরকে আবার আর একটা ট্রায়ালে যেতে হবে। তো থার্ড ট্রায়ালে আমি ডায়ামিটারটাকে সেম রেখেছি। সেকেন্ড ট্রায়ালে যেটা ডায়ামিটার ছিল এখানে সেম ডায়ামিটার রেখেছি। রেইনফোর্সমেন্ট বাড়িয়েছি, এবার 6টা 25 মিলি ছিল, এবার 10টা 25 মিলি করেছি। রেইনফোর্সমেন্ট বাড়িয়ে দিয়েছি, এএস বেড়ে গেল, রো জি এর ভ্যালু বেড়ে গেল, এসইউটিও বেড়ে গেল। এখন এফ এ বাই এফ যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আবার ভ্যালু কিছুটা কমেছে, বাট এখনো স্যাটিসফ্যাক্টরি হয়নি। তাহলে ফোর্থ ট্রায়ালে আমি তবে এগুলো কাছাকাছি চলে আসতেছে, এই জন্য হুট করে আবার খুব বেশি বাড়ানো যাবে না। ফোর্থ ট্রায়ালে এসে ডায়ামিটার 25 ইঞ্চ করেছি, এজি এর ভ্যালু বাড়লো। রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে সংখ্যা ঠিক আছে, কিন্তু সাইজ বাড়িয়ে দিলাম। 10টা 25 মিলি ছিল, এবার 10টা 32 মিলি রেইনফোর্সমেন্ট দিয়েছি। এই হায়ার সাইজের যে বারগুলো, এই হায়ার সাইজের বারগুলো আসলে কলামের জন্য, কলামকে টার্গেট করেই ম্যানুফ্যাকচার করা। কারণ আমরা বিম বা স্ল্যাব ডিজাইন করতে গিয়ে দেখেছি যে সেখানে স্ল্যাবে যেমন তোমার 16 মিলির বেশি ইউজ করাটা রিকমেন্ডেড না, স্ল্যাবে এস সাপোর্টেড স্ল্যাবে বিশেষ করে। আবার বিমের ক্ষেত্রেও দেখা গেছে যে হয়তো বা ম্যাক্সিমাম 25 মিলিমিটার সাইজের বার ইউজ করা হয়, তার থেকে বড় সাইজের বার ইউজ করা হয় না। কলামের ক্ষেত্রে তুমি লার্জার যে সাইজের বারগুলো সেগুলো তুমি ইউজ করতে পারো। তো সেটারই একটা এক্সাম্পল হলো এখানে আমরা 32 মিলিমিটার সাইজের বার ইউজ করছি। সো রেইনফোর্সমেন্ট এরিয়াও আমাদের আগের থেকে বেড়ে গেল, রেইনফোর্সমেন্ট রেশিও বেড়ে গেল, এসইউটি এর ভ্যালুও বেড়েছে। এবার মানে এটা আসলে বলা যায় যে এই তোমাদেরকে দেখানোর যে আরো ট্রায়াল ছিল আসলে, যে এটা এক্স্যাক্টলি 1 এসেছে আর কি। 1 আসতেই হবে না, 1 আসলো, অথবা 1 এর থেকে কিছুটা কম চলবে, বাট কাটতে হবে, আদারওয়াইজ তোমার ডিজাইনটা ইকোনমিক হবে না। সো যেহেতু আমাদের এটা কনসিডেন্টলি 1 আছে, এটাকে আমরা স্যাটিসফ্যাক্টরি বলছি। ইয়েস। So our final up to this page, final size is 25 inch with 10 numbers of 32 millimeter dia bar. এখন এটা চেক করতে হবে। চেকটা হলো, এই চেকটা আমাদের আরো, এটা যখন আমরা কনসেন্ট্রিক লোডের জন্য ডিজাইন করেছি সেই সময়ও চেক করা উচিত ছিল, সেই সময় আমরা চেকটা করিনি, কারণ ওই ডিজাইন গুলো একদমই কলামের জন্য ভেরি বিগিনিং ছিল তোমাদের, ওই কারণে আমরা চেক করিনি। বাট এই চেকটা সব ক্ষেত্রেই করতে হবে, কলাম ডিজাইনের সব ক্ষেত্রেই। সেই চেকটা হলো, এটা একটা কোড কমপ্লায়েন্স ম্যান্ডেটরি কন্ডিশন, এখানে কোনো অপশনের সুযোগ নাই। সেটা হলো the clear distance between longitudinal bars must not be less than 1.5 times the nominal bar diameter nor 1.5 inch. সোজা বাংলায় যদি বলি তাহলে
সোজা বাংলায় যদি বলি তাহলে হলো এই যে লংজিটুডিনাল বারের এইখান থেকে এই লংজিটুডিনাল বারের এই ফেস পর্যন্ত এই যে ক্লিয়ার ডিসটেন্স, এই ক্লিয়ার ডিসটেন্সটা 1.5 ইঞ্চের থেকে ছোট হওয়া যাবে না। যেই সাইজের বার ইউজ করেছো সেই সাইজের বারের 1.5 টাইমস ডায়ামিটারের থেকে কম হওয়া যাবে না। ঠিক আছে, অবশ্যই এটা ম্যান্ডেটরি কন্ডিশন, মুখস্থ করে রাখতে হবে। প্র্যাকটিক্যাল কাজে লাগবে, তুমি ডিজাইন করার জন্য লাগবে, ডিজাইন চেক করতে গিয়ে লাগবে যে কলামের বারগুলো খুব বেশি কাছাকাছি হয়ে গেছে কিনা, ঘন হয়ে গেছে কিনা। ঘন হয়ে গেলে অসুবিধা কি, কি অসুবিধা আসিফ বলো? স্যার এগ্রিগেট যাইতে পারবে না। এগ্রিগেট যেতে পারবে না, রাইট, এগ্রিগেট পাস করবে না, কারণ আমাদের কলাম কিন্তু এই যে বাহিরের এই পেরিফেরিটা সহই হচ্ছে তোমার কলাম। আর তুমি কংক্রিটিং করবে হলো, কংক্রিটিং করবে তো মাঝের এই জায়গা দিয়ে তুমি কংক্রিটিং করবা, এখানে কংক্রিট ঢালা হবে। তার মানে কংক্রিট তুমি যেখানে পোরিং করছো সেই কংক্রিটটাকে রেইনফোর্সমেন্ট পাস করে এই বাইরের আউটার কাভার পর্যন্ত যেতে হবে। তাহলে তোমার যদি এই বারগুলো ঘন ঘন হয়, খুব কনজেস্টেড হয়, তাহলে কি হবে, কংক্রিটটা এই কোরের ভিতরেই থেকে যাবে, বাইরের এই পর্শনে কোনো কংক্রিট পৌঁছাতে পারবে না। তার মানে তোমার কি রেইনফোর্সমেন্ট গুলো এক্সপোজ হয়ে যাবে। তুমি যখন শাটারিং খুলবে, শাটারিং খোলার পরে দেখলা যে রেইনফোর্সমেন্ট গুলো সব দেখা যাচ্ছে বাইরে থেকে, হাড়হাড্ডি সব দেখা যাচ্ছে। তাহলে ক্লিয়ার কাভার থাকার যে পারপাস ছিল সেই পারপাসটা তোমার হ্যাম্পার হলো, তোমার রেইনফোর্সমেন্ট গুলো এনভায়রনমেন্টে এক্সপোজ হয়ে গেল, খুব দ্রুত করশন হবে এবং কলামের ডিজাইন লাইফ কমে যাবে। তাহলে কোডের এই ম্যান্ডেটরি কন্ডিশন এটা ফলো করতে হবে। বিএনবিসি তো সেম জিনিস আছে, এসিআই তো সেম জিনিস আছে, 1.5 টাইমস বার ডায়ামিটার অর 1.5 ইঞ্চ, এই দুইটার ভিতরে যেটা বড় সেই মিনিমাম সেই পরিমাণ স্পেস তোমার এখানে রাখতে। তাহলে আমরা এখন দেখি যে 25 ডায়ামিটার, 25 গজ ডায়ামিটারের ভিতরে এই 10টা 32 মিলিমিটার বার অ্যাকোমোডেট করা যায় কিনা। So clear distance between longitudinal bars, কারণ বারগুলো যেই পেরিফেরির ভিতরে আছে সেটা হচ্ছে তোমার 22 ইঞ্চ, 22 ইঞ্চ ডায়ামিটারের ভিতরে আছে, কোরের ভিতরে আছে। তাহলে এটার লেন্থ হলো পাই ইন্টু 22 পাই ডি, মাইনাস বারের সংখ্যা হচ্ছে 10টা, বারের ডায়ামিটার হলো 32 মিলিমিটার, বারের ডায়ামিটার হলো 1.27 ইঞ্চ, ডিভাইডেড বাই নাম্বার অফ স্পেস, নাম্বার অফ স্পেস আছে 10টা, নাম্বার অফ স্পেস করে আমরা পাচ্ছি প্রতিটা কনজিকিউটিভ দুটো বারের ভিতরে ক্লিয়ার ডিসটেন্স আছে 5.64 ইঞ্চ। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করি, 1.5 ইঞ্চের থেকে এটা বেশি আছে, আর 1.5 টাইমস ডায়ামিটার অফ দা বার আসে হলো 1.91 ইঞ্চ, তার থেকে এটা বেশি আছে। তার মানে তোমার এখন ডিজাইন তুমি বলতে পারো যে লংজিটুডিনাল বারের যে ডিজাইনটা তুমি করেছো সেটা ঠিক আছে, লোড ক্যারির জন্য ঠিক আছে, এবং এখানে স্পেস যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এটা ঠিক আছে। ওয়ালিউল ইসলাম বলো। ওয়ালিউল ইসলাম হ্যান্ড রেজ করেছো, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার পাই ইন্টু 22, তো এইখানে স্যার স্পাইরালের ডায়াটাও বিয়োগ করা লাগবে না স্যার? রাইট, স্পাইরালের ডায়াটা বিয়োগ করা দরকার, তুমি ঠিকই বলেছো। তো স্পাইরালের ডায়া ঠিক না, স্পাইরালের ডায়া মানে হলো এই পাশ থেকে হাফ ডায়ামিটার, ওই পাশ থেকে হাফ ডায়ামিটার, সেটাও বিয়োগ করা দরকার, তাহলে এটা আরো মোর অ্যাকুরেট হবে। ইউ আর রাইট, যদি এখানে স্পাইরালের ডায়ামিটারটাকে বাদ দিয়ে করা হয় তাহলে এটা মোর অ্যাকুরেট হবে, বাট এই ক্যালকুলেশনের জন্য এটা ঠিক আছে।
এটা চলবে আর কি। শাকিব, স্যার এই যে 4টা ট্রায়াল করা লাগলো স্যার শুধুমাত্র ওয়ান আনার জন্য, তাহলে স্যার এটা পরীক্ষার সময় করা তো অনেক লেন্দি প্রসেস হয়ে যায় না? হ্যাঁ পরীক্ষার কথাটা বলছি। পরীক্ষার আগে আমরা রিয়েল লাইফে ডিজাইন শিখি, পরীক্ষা তো সাময়িক, তাই না? স্যার পরীক্ষা তো তাহলে একটা এইটা পরীক্ষা কি দিবা শেষ হয়ে গেল, ওইটা আমরা back- বলে দিব কি করতে হবে। মানে স্যার ব্যাক ক্যালকুলেশন কি করা যায় ওয়ান ধরে? সেটা আর কি যে স্যার পরীক্ষার ক্ষেত্রে যেটা করবা, পরীক্ষায় যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তাহলে যেটা করবা সেটা হচ্ছে যে একটা ট্রায়ালের ডিটেল ক্যালকুলেশন দেখাবা, যেমনটা আমি এখানে দেখিয়েছি যে ট্রায়াল নাম্বার 1 এর ডিটেল ক্যালকুলেশন দেখিয়েছি। বাকি ট্রায়াল গুলোর ডিটেল ক্যালকুলেশন আমিও এখানে দেখাইনি, তোমাদেরকেও দেখাতে হবে না পরীক্ষায়। এবং পরীক্ষাতে হলো মিনিমাম 2টা ট্রায়াল করবা, 2টা 4টা করার দরকার নাই। 2টা ট্রায়াল করবা, 2টা ট্রায়াল করে তুমি যদি দেখো যে স্যাটিসফ্যাক্টরি এসেছে, ভেরি নাইস। যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাতেও সমস্যা নাই, তুমি শুধু এরপরে বলে দিবা যে এরপরে ফার্দার ট্রায়াল দরকার টু ফাইনালাইজ দ্য ডিজাইন। তাহলে এক্সামিনার বুঝতে পারবে যে তুমি টাইম কনস্ট্রেইন্টের জন্য ডিজাইন এখানে দেখাচ্ছ না, বাট ইউ নো হোয়াট টু ডু নেক্সট। ঠিক আছে? তাহলে পরীক্ষার জন্য হচ্ছে 2টা ট্রায়াল ম্যান্ডেটরি, 2টা ট্রায়াল অবশ্যই করবা, এবং 2টা ট্রায়ালে যদি স্যাটিসফ্যাক্টরি না আসে তাহলে তুমি বলে দিবা যে মোর ট্রায়ালস আর নিডেড টু ফাইনালাইজ দ্য ডিজাইন। এবং তুমি সেই ক্ষেত্রে যেটা তোমার লাস্ট ট্রায়ালে যেটা এসেছে সেটা ধরেই তুমি পরবর্তী কাজগুলো করবে, অসুবিধা নেই। তাহলে এক্সামিনার বুঝতে পারবেন যে তুমি জিনিসটা বোঝো। ওকে শাকিব? জি স্যার। স্যার আসলে ওইরকম না, বলছিলাম যে FA/FA প্লাস FB/FB এর মান যদি আমি ওয়ান ধরা তারপর ব্যাক ক্যালকুলেশন করি এস এর জন্য, গ্রস এরিয়াটা ঠিক থাকলো, তারপর ব্যাক ক্যালকুলেশন করলে তো স্যার একদম পারফেক্ট মান কি আনা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, তুমি ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে? হ্যাঁ, ওটা অবশ্যই যাবে, কারণ এখানে কয়েকটা প্যারামিটারের উপরে ডিপেন্ডেন্ট, এই কারণে একটু ডিফিকাল্ট হতে পারে। কয়েকটা প্যারামিটারের কারণ তোমার এই যে এএস এর সাথে সম্পর্কিত হচ্ছে ডি স্যার। এসইউটি, তারপরে এএস এর সাথে সম্পর্কিত হলো তোমার রো জি এর ভ্যালু, তার মানে ক্যাপিটাল এফ এ। কয়েকটা ইন্টারকানেকশন আছে, বাট মেবি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, অবশ্যই করা সম্ভব। তো তুমি ট্রাই করে দেখতে পারো কোনটা কনভেনিয়েন্ট বেশি হয়, অসুবিধার কিছু নাই। তুমি সেটা এখানে বসাই দিয়ে স্যাটিসফ্যাক্টরি করলা, বাট আমি আরো ইজি করে দিলাম যে তুমি রিয়েল লাইফের জন্য ওটা তো জরুরি, যখন তুমি যদি ডব্লিউএসডি মেথডে আসলে ডিজাইন করো তখন তো তোমার এটা স্যাটিসফ্যাক্টরি হতেই হবে। আর পরীক্ষার জন্য শর্টকাট ওই আমি শিখিয়ে দিলাম, স্কিপ করা হয়ে যাবে। স্যার ওই ক্লিয়ার ডিসটেন্সের একবার দেখানো যাবে স্যার? নেট চলে গেছিল স্যার ক্যালকুলেশন। এই যে এটা, হ্যাঁ জি স্যার। তাহলে ক্লিয়ার ডিসটেন্সের ক্ষেত্রে এখানে ডিভাইড করতে হবে যে নাম্বার অফ স্পেস দিয়ে, তোমার এখানে যতগুলো ফাঁকা গ্যাপ আছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে প্রতিটা গ্যাপের ভ্যালু এখানে পেয়ে যাবে। তাহলে চেকেও এটা আমাদের স্যাটিসফ্যাক্টরি হয়েছে। এরপরে আমাদের বাকি থাকবে স্পাইরাল ডিজাইন। স্পাইরাল ডিজাইন এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবা। কোর ডায়ামিটার আমরা নিয়েছি 22 ইঞ্চ, সেখান থেকে এরিয়া অফ কোর বের করা হচ্ছে, কারণ হলো যে আমাদের মিনিমাম স্পাইরাল রেইনফোর্সমেন্ট রেশিও বের করার যে ফর্মুলা তার ভিতরে এসি কোরের এরিয়া একটা টার্ম আছে, 0.45 within bracket AG by AC core area minus 1 bracket close F prime C by Fy। এটা হচ্ছে আমাদের মিনিমাম স্পাইরাল রেশিও। স্পাইরালের যেই সাইজই আমরা চুজ করি না কেন এর থেকে কম হওয়া যাবে না। এবং এসিআই কোড অনুযায়ী তোমার স্পাইরালের যে পিচ হাইট, সেই পিচ হাইট should be less than or equal to 1.1/6 of DC এর ভ্যালু 22, অর্থাৎ
জি আমাদের আসছে হলো 3.6, বাট কোডের আর একটা কমপ্লায়েন্স আছে, সেটা হলো যে এই ভ্যালুটা 1 থেকে 3 এর ভিতরে হতে হবে। 3 যেহেতু এক্সিড করেছে, সো জি এর ভ্যালু আমাদেরকে 3 নিতে হবে। সো লেটস টেক পিচ জি ইকুয়াল 3 ইঞ্চ। এখন আমরা জি পেয়ে গেলাম, আমাদের এখন সাইজটা নির্ধারণ করতে হবে। সাইজের ক্ষেত্রে আবারও স্পাইরাল রিইনফোর্সমেন্ট রেশিও এটা ডিটেইল দেখানো আছে, এটা হলো 4 AS/G/DC। আমরা যদি 10 মিলিমিটার বার স্পাইরাল হিসেবে কনসিডার করি, তো স্পাইরাল রেশিও আমাদের আসছে 4 ইন্টু এরিয়া অফ দ্য স্পাইরাল, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্পাইরাল বার। জি এর ভ্যালু 3, ম্যাক্সিমাম লিমিট, ডিসি 22, এই ভ্যালু যেটা আসছে সেটা হলো মিনিমাম স্টিল স্পাইরাল রেশিও থেকে কম, তার মানে আমাদেরকে একটা হায়ার নাম্বারে যেতে হবে। তাহলে আমরা এখানে 12 মিলিমিটার বার স্পাইরাল হিসেবে কনসিডার করছি, পরে সেম ক্যালকুলেশন। এবার আমরা দেখছি যে এটা মিনিমাম স্পাইরাল রেশিও থেকে বেশি এসেছে, তো আমরা 12 মিলিমিটার বার স্পাইরাল হিসেবে সিলেক্ট করছি এবং এটাকে প্রোভাইড করা হবে 3 ইঞ্চ ভার্টিক্যাল পিচ। Your design is complete. 25 ইঞ্চ, এখানে ইঞ্চটা লেখা হয়নি, তোমরা এটা লিখে নিও। 25 ইঞ্চ গজ ডায়ামিটার, 12 millimeter spiral, 3 inch pitch, and longitudinal reinforcement are 10 numbers, 32 millimeter 5. তাহলে এটা হলো আমাদের reinforcement detailing। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? স্যার হ্যাঁ স্যার যে ক্রস সেকশনটা লাস্টে দেখলাম, আমাদের কি সবসময় লংগিটিউডিনাল বার মানে ইউনিফর্ম বসাতে হবে, মানে সবগুলোরই ডায়ামিটার ধরেন 20 মিলিমিটার বা 32 মিলিমিটার, এটা হওয়া লাগবে না? আমি আবার 20 মিলিমিটার প্লাস 25 মিলিমিটার করতে পারি, পরপর দিতে পারি। যদি আমার 8টা বার লাগে, তার মানে 4টা আমি যদি 20 মিলিমিটার বার দিই আর 4টা যদি 25 মিলিমিটার বার দিই, এটা কি অ্যাকসেপ্টেবল স্যার? আচ্ছা, মানে তুমি বার সাইজটা ব্লেন্ডিং করবা? জি স্যার, মানে অল্টারনেট করতে চাচ্ছি। অল্টারনেট করতে যাচ্ছ, হ্যাঁ সেটা পসিবল, সেটা পসিবল। তবে ওই যে তোমার একটা ইয়ে চেক করে দেখতে হবে, সেই ক্ষেত্রে তোমার চেক করে দেখতে হবে যে সিমেট্রি, আমরা তো এটা সিমেট্রিক কলাম হিসেবে কনসিডার করেছি, তাহলে সেই সিমেট্রিটা মেইনটেইন হচ্ছে কিনা সেটা তোমাকে দেখতে হবে অ্যাবাউট বোথ এক্সিস, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, দুটো এক্সিসের রেসপেক্টেই সিমেট্রিটা মেইনটেইন হচ্ছে কিনা, ওইটুকু এনশিওর করলে আর অসুবিধা নেই। ব্লেন্ডিং তুমি যদি মেইনটেইন করতে পারো সমস্যা নেই, ব্লেন্ড করা যাবে। এবং এটা তোমার স্কোয়ার বা রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে ব্লেন্ডিংটা এটা খুবই কমন, এটা ব্লেন্ডিং করা হয়, অনেক ক্ষেত্রেই ব্লেন্ডিং করা হয়। দুইটা সাইজের, দুইটার বেশি সাইজ ইউজ করা হয় না, দুইটা সাইজের বার ইউজ করে, হয়তো 25 মিলিমিটার কিছু বার থাকলো, 20 মিলিমিটার কিছু থাকলো, তখন এমন হয় যে 20 মিলিমিটারের কিছু আছে, 16 মিলিমিটারের বাকি বারগুলো আছে। এই ধরনের ব্লেন্ডিং করা হয় ফ্রিকুয়েন্টলি, বিশেষ করে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার কলামে। স্পাইরাল কলামে তুমি যদি ব্লেন্ডিং করো, সেক্ষেত্রেও তোমাকে সিমেট্রিটার দিকে লক্ষ্য রাখতে হবে যে সিমেট্রি মেইনটেইন হচ্ছে। এনি আদার কোশ্চেন? তাহলে আজকের যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমার মনে হয় যে সলিউশনটা সহজ, সলিউশনটা জটিল না, মেবি লেন্দি, মেবি টাইম কনজিউমিং এন্ড নিডস ইউর কনসেন্ট্রেশন, যে কিছু কিছু জায়গায় তোমার অ্যাটেনশন লাগবে, যাতে ওখানে এম্পিরিক্যাল ইকুয়েশন আছে, তো ইউনিট বসাতে গিয়ে বা ভ্যালু বসাতে গিয়ে ভুল না হয়ে যায়। এমনিতে প্রবলেম হিসেবে বা স্টেপ হিসেবে জিনিসটা
জটিল না, জিনিসটা সহজ, বাট ইট ডিমান্ডস ইওর প্র্যাকটিস। স্যার তো স্যার কোন শেপের স্যার কলামগুলো স্যার বেশি ইকোনমিক? এখানে এটাকে মনে হয় যে তোমার অত স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, এটার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হওয়াটা ডিফিকাল্ট, কোন শেপের কলাম বেশি ইকোনমিক। বিল্ডিং এ মোস্টলি তোমার যদি আর্কিটেকচারাল ভিউয়ের প্রয়োজন ছাড়া মোস্টলি রেক্টেঙ্গুলার কলাম ইউজ করা হয় মোস্টলি। এবং গত ক্লাসে আমরা ডিসকাস করেছি যে রেক্টেঙ্গুলার কলামের কিছু বেনিফিট আছে, অ্যাডেড বেনিফিট আছে, যে আমি যদি আগে থেকে আমার স্বচ্ছ ধারণা থাকে যে কোন ডিরেকশনের সাথে আমি কলামটাকে অ্যালাইন করব ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য, তাহলে আমি রেক্টেঙ্গুলার কলামকে সেই ডিরেকশনের সাথে অ্যালাইন করে আমি ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে পারবো। স্টিফনেসের বেনিফিটটা নিয়ে আমি ডিফ্লেকশন কমাতে পারবো। তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে রেক্টেঙ্গুলার কলাম মে বি মোর ইকোনমিক্যাল, বাট সার্কুলার কলামেরও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, বিশেষ করে কলামটা যদি তোমার এক্সপোজ হয় অ্যাস্থেটিক ভিউয়ের জন্য সার্কুলার কলাম বেটার। এটা তুমি অনেক জায়গাতেই দেখবা যে বিল্ডিং এর সবগুলো কলামই হয়তো বা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার, কিন্তু পার্টিকুলারলি কয়েকটা কলাম, যে কলামগুলো বিল্ডিং এর ভিতর দিয়ে যাচ্ছে বা এটা সকলের চোখে পড়বে এমন একটা জায়গায় কলামটা লোকেটেড অবস্থাতে আছে, তো সেই জায়গাতে কলামগুলোকে সার্কুলার রাখা হয় দৃষ্টিনন্দন করার জন্য। অ্যাস্থেটিক ভিউয়ের জন্য সার্কুলার কলাম হতে পারে। সার্কুলার কলামের ক্ষেত্রে তুমি স্পাইরাল প্রোভাইড করতে পারছো, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিও বাড়বে। আর তুমি যদি ইকোনমির কথা বলো তাহলে হয়তোবা রেক্টেঙ্গুলার কলাম মে বি মোর ইকোনমিক্যাল, কারণ তুমি তো পারপাসফুলি ওটাকে একটা ডিরেকশনে অ্যালাইন করছো সেজন্য। আচ্ছা, এখন তাহলে এইটারই একটা আমি আপলোড করব, এটা তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, because I believe it needs more practice. Same load, 300 kips, 150 feet kip. Reinforcement এবং কংক্রিটের প্রপার্টি আমরা একটু এখানে বাড়িয়ে ধরেছি 4 KSI, 60 KSI. But what you need to do, you need to design a rectangular tight column. সিমিলার প্রসিডিউর ফলো করবা, একদমই সিমিলার প্রসিডিউর, শুধুমাত্র চেঞ্জের জায়গাগুলো খেয়াল করবা যে কোন জায়গাতে চেঞ্জ আসবে। পরে এটা 300 কিপ এবং সাইমালটেনিয়াস 150 কিপ ফিটের জন্য এই ম্যাটেরিয়াল প্রপার্টিটাও কলামের জন্য ভেরি কমন। এই ডিজাইনটা যদি তুমি করতে পারো, ইট উইল বি অ্যান অ্যাসেট ফর ইউ। এটা তুমি কলাম একদমই প্র্যাকটিক্যাল একটা ডিজাইন শিখে ফেলতে পারলাম যদি এটা করতে পারো, ফলোইং দ্য সেম প্রসিডিউর, একদম একই প্রসিডিউর তুমি ফলো করবা। তাহলে এই কলাম ডিজাইন তোমার মোটামুটি বলতে পারো যে WSD মেথডে খুব ভেরি টিপিক্যাল একটা কলাম ডিজাইন তুমি শিখে ফেললে আর কি। এটার জন্য তোমাদের সময় দেয়া আছে, সরি এখানে টাইমটা চেঞ্জ করতে হবে, আজকে থেকে 1 সপ্তাহ পরের, আজকে হলো কত তারিখ, 24 তারিখ, 2 তারিখের ভিতরে তোমরা এটা জমা দিবা, 2 মার্চ। আমি আপলোড করে দিব ইয়েতে গুগল ক্লাসরুমে। তাহলে এই অ্যাসাইনমেন্টটা তোমাদের থাকবে এবং আমি তোমাদের সবাইকে আশা করব, রিকোয়েস্ট করব যে তোমরা খুব সিরিয়াসলি এই প্রবলেমটা করবা। কারণ এর আগেও তোমাদের বলেছি যে আমাদের এখান থেকে যতজন গ্রাজুয়েট বের হয় তার একটা মেজর পোরশনকে ডিজাইন এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়। আর আমি একদমই তোমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা বলতে পারছি না, বাট দ্য পার্সেন্টেজ উইল বি ম্যাক্সিমাম যারা কনস্ট্রাকশন এবং ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করে। কাজে এইগুলো তুমি যদি শিখে ফেলতে পারো, ইট উইল বি অ্যান অ্যাসেট ফর ইউ।
এবং এই আবারও বলছি যে এই যে তোমার নিজের হাতে লেখা যে কাগজগুলো বা যে হ্যান্ডআউট গুলো এখানে তুমি পাচ্ছ, এটা অবশ্যই প্রিজার্ভ করবা। এটা তোমার টুডে আর টুমরো তোমার কাজে লাগবে। ইট উইল বি দ্য বিগিনিং। হয়তোবা তোমাকে এর থেকে, হয়তোবা না, সত্যি সত্যি তোমাকে এর থেকে আরো অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে, বাট বিগিনিংটা তুমি যদি জানো, অ্যাডভান্স কাজ করা তোমার জন্য ইজিয়ার হবে। তুমি কনফিডেন্স পাবা, ইউ উইল বি কনফিডেন্ট যে আমি করতে পারি। কাজে শুরু করাটাই হলো সবচেয়ে বড় ডিফিকাল্ট। এটা তোমরা জানো যে একটা প্রভার্ব আছে যে ওয়েল বিগ্যান ইজ হাফ ডান। অর্থাৎ একটা কাজ যদি তুমি ভালোভাবে শুরু করতে পারলা, তাহলে ধরে নেওয়া হয় যে কাজের 50% হয়ে গেছে। ইট বিকজ অফ দ্য কনফিডেন্স দ্যাট গ্রোজ ইনসাইড ইউ, যে আমি একটা কাজ ভালোভাবে শুরু করতে পেরেছি, এইটুকু স্যাটিসফ্যাকশন তোমাকে বহুদূর নিয়ে যাবে। আর শুরুতেই যদি তোমার ভীতি থাকে যে না আমি ডিজাইন করতে পারি না, একটা কলাম কিভাবে ডিজাইন করতে হয় আমি জানি না, এই ভীতি যদি থাকে তাহলে তুমি পারবা না আগাতে। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা তোমরা অবশ্যই তুমি কনসাল্ট করো অন্যের সাথে, কোনো সমস্যা নাই। তুমি তোমার ফ্রেন্ডের হেল্প নাও, কোনো অসুবিধা নাই, বাট তুমি নিজে করো কাজটা। শুধুমাত্র অন্যের দেখে তুমি হুবহু কপি করো না, এইটুকু রিকোয়েস্ট করবো। এবং আমি সেই জন্যই তোমাদেরকে পর্যাপ্ত টাইম দেই। আই থিঙ্ক 1 উইক ইজ এনাফ। একটা যে প্রবলেমটা আমরা এখানে 20 মিনিটে 30 মিনিটে সলভ করছি, সেটার জন্য তুমি 1 সপ্তাহ সময় পাচ্ছ, বাট আই ওয়ান্ট ইউ টু ডু ইট বাই ইয়োরসেলফ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লোজ করব। আর নেক্সট উইক থেকে তোমাদের কিছু জিনিস সাথে রাখতে হবে। সেই জিনিসগুলো হলো তোমার নিলসনের বইয়ের, আমি একটু তোমাদেরকে বইটা শেয়ার করব। নিলসনের বইয়ের একদম শেষের দিকে, 15 এডিশন, একদম শেষের দিকে, এই যে এখানে দেখো, এটা হলো পেজ নাম্বার 764, পেজ নাম্বার 764, গ্রাফ A.5, তারপরে এর পরের পেজ A6, A7, A8, A9, A10, A11, A12, ওই পর্যন্ত থাকলেই হবে। A12, গ্রাফ নাম্বার A5 থেকে A12। এই গ্রাফগুলো সম্ভব হলে মানে আই স্ট্রংলি রিকমেন্ড যে এটা তোমরা প্রিন্ট করে নিবা একটু, A5 থেকে A12 পর্যন্ত। এই কয়েকটা গ্রাফ, প্রতিটা গ্রাফ হচ্ছে A4 পেজে প্রিন্ট করবা।
যাদের বাসায় প্রিন্টার আছে তারা তো করতেই পারো, আর যারা বাসায় প্রিন্টার নাই, ওই অনেক সময় প্রিন্টিং ফ্যাসিলিটি থাকে, অনেক দোকানে প্রিন্ট করা যায়। এই পেজগুলো একটু প্রিন্ট করে সাথে রাখবা, সাথে একটা প্লাস্টিকের রুলার, প্লাস্টিকের রুলার মানে স্কেল, এই যে এরকমের প্লাস্টিকের স্কেল আর হলো পেন্সিল, এই তিনটা জিনিস নিয়ে আগামী ক্লাসগুলোতে বসবা। ওই পেজগুলোর কপি গ্রাফ A5 থেকে A12, একটা প্লাস্টিকের রুলার আর হলো পেন্সিল, এই জিনিসগুলো আমাদের আগামী ক্লাস থেকে দরকার হবে কলামের বাকি লেকচারগুলোতে। এগুলো তুমি সাথে নিয়ে বসবা এবং আমার সাথে সাথে তোমাদেরকে কিছু কাজ করতে হবে ওখানে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।